ধন্যবাদ। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বসছি একটি বিশেষ উদ্দেশ্যে। তোমাদের সামনে আখিল বিষয়টা ইতিমধ্যেই কিছুটা ব্যাখ্যা করেছে, আবার কিছুটা ব্যাখ্যা করেছে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এবং তরুণ একজন প্রকৌশলী তন্ময়। আমি এখানে যারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের কাছ থেকে আমরা কেন এখানে বসছি, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বসছি। যে কোনো কাজ করতে হলে একটা কী থাকতে হয়, একটা টার্গেট থাকে, একটা স্বপ্ন থাকে, একটা গোল থাকে। তো আমরা যে স্বপ্ন নিয়ে এখানে বসছি, এই স্বপ্নটা অনেক আগেই শুরু হয়েছিল। বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্ন, সেই যাকে আমরা সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা বলি। কে তোমরা কি জানো স্বপ্নদ্রষ্টা? বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা কে? অধ্যাপক, জোরে বলো সবাই, আরো জোরে, এখন তো সবাই শুনেছ। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, যিনি ঢাকা কলেজের একজন খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন, বাংলাদেশের একজন খ্যাতিমান বুদ্ধিজীবী এবং একজন কিংবদন্তি, যার ক্লাসে ঢাকা কলেজে যখন তিনি ক্লাস নিতেন তখন বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে তার ক্লাসে ঢুকে যেত। তিনি তেমনই একজন শিক্ষক। এবং তিনি একদিন ক্লাসে বলছিলেন যে যারা গ্রামে পড়ে আর তোমরা যারা ঢাকার বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কলেজে পড়ো, তাদের মধ্যে পার্থক্য কোথায় জানো? উনি বলছিলেন সেই গ্রামের নীলফামারীতে যেই ছাত্রটি পড়ে, সে জানলা দিয়ে আকাশ দেখে, সে পাখির ডাক শুনে, অনেক রকম পাখি উড়ে যেতে দেখে। আর সেই মৃদুমন্দ বাতাসে যে মাঠের মধ্যে, জমিনের মধ্যে যে ধান গাছের এই একটা ঢেউ, সেটা দেখতে পায়। আর তোমরা যারা ঢাকা কলেজে পড়ো, তোমরা অনেক মেধাবী, তোমরা সচিব হবে, তোমরা ডাক্তার হবে, তোমরা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সেগুলো থেকে তোমরা বঞ্চিত। তোমাদের স্বপ্ন সীমাবদ্ধ। আর ওই গ্রামের ছেলে, তার স্বপ্ন কিন্তু অনেক বড়। কথাটা কিন্তু সত্যি। আসলে আমি শিক্ষকতা করে প্রায় 34 বছরে আমারও ঠিক একই উপলব্ধি হয়েছে। আমি গ্রামেও শিক্ষকতা করেছি, শহরেও শিক্ষকতা করেছি, শহরের অনেক বড় বড় কলেজে শিক্ষকতা করেছি। আমি দেখেছি গ্রামের একটা ছাত্রের চোখের ভিতরের যে স্বপ্ন, আমি কিন্তু শহরের একজন ছাত্রের চোখে সেই স্বপ্নটা আবিষ্কার করতে পারি। আমার কাছে মনে হয়েছে তার সব কিছু কেমন জানি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। আসলে তো আমরা স্বপ্ন দেখতে চাই। মানুষ স্বপ্ন দেখলে তো মানুষ বড় হয় নাকি? স্বপ্ন দেখলে মানুষ বড় হয়। তাই বিশ্ব সাহিত্য কেন্দ্র আসলে মানুষের বড় হওয়ার জন্য। আব্দুল্লাহ আবু সাইদ যেটা বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। একদিন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন এই কথাটা বলেন না মানুষ তার স্বপ্নের চেয়ে বড়? উনি ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ আসলে যে স্বপ্ন দেখে তার চাইতে বেশি বড় হতে পারে না। যতটুকু স্বপ্ন দেখে ততটুকু সে বড় হতে পারে। তাই বড় হতে হলে আমাদের কি হতে হবে? স্বপ্ন দেখতে হবে। আমরা এখানে যে আজকে এসেছি এই ছুটির দিনে, আজকে আমি এখানে স্বপ্ন দেখতে এসেছি এবং স্বপ্ন দেখাতে এসেছি। এখন স্বপ্ন মানে কি শুধু ডাক্তার হওয়া? স্বপ্ন মানে কি শুধু ইঞ্জিনিয়ার হওয়া? আমরা তো দেখি অনেক ডাক্তার আছে, যারা তাদের মাই এম ইন লাইফ যে রচনা, সেখানে লিখেছিল আমি মানব সেবার জন্য ডাক্তার হব। কিন্তু পরে তো দেখা গেছে সেই ডাক্তার মানব সেবা করে। তার বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল হসপিটাল, বিশাল বিশাল ক্লিনিক, যে হসপিটালে সাধারণ গরিব মানুষ চিকিৎসা নিতে হবে। ব্যতিক্রমও আছে, সবাই যে একরকম। আবার ইঞ্জিনিয়ার দেখা যায় কন্ট্রাক্টরের সাথে চুক্তি করে ভেজাল দেয়, যে বিল্ডিং 40-50 বছর টিকার কথা, দেখা যায় কিছুদিন পরে সেটা কী হয়ে যায়, সেটা নষ্ট হয়, ভেঙে যায়, উপর দিয়ে পানি পড়ে। তাহলে একটা জায়গায় সংকট আছে। সংকটটা কোথায়? কেউ কি বলতে পারো? যে আমরা ডাক্তার হচ্ছি, আমরা ইঞ্জিনিয়ার হচ্ছি, কিন্তু আমরা কি হচ্ছি না? আমরা মানুষ হচ্ছি না।
মানুষ হচ্ছে না। তাইলে আমরা সিটি কলেজে একটা নাটক করেছিলাম, সেই নাটকটার নাম ছিল মানুষ হয়েছে মানুষ, অর্থাৎ মানুষ মানুষ হয়েছে। অন্য সব প্রাণী কিন্তু জন্ম থেকেই তার আইডেন্টিটি আছে। গরুর বাচ্চা সেই জন্ম থেকে একটা ম্যাচিউর গরুর কাছাকাছি আচরণ করে। একটা গরুর বাচ্চা সে হাম্বা হাম্বা ডাকে, আর একটা মানুষের বাচ্চা সে মা বলতে শিখতে অনেকদিন সময় নেয়, সে প্রথমে অনেক অসহায় থাকে। যেমন এরকম প্রত্যেকটা প্রাণী, যেমন চট্টগ্রাম চিড়িয়াখানার সেই জো বাইডেন যে বাঘ, সেই বাঘকে যখন বড় করেছে ছোট থেকে, আমরা সেটাকে দেখতে গেছিলাম, তার ছোটবেলা থেকে একটা হিংস্রতা ছিল। সে বাঘই কিন্তু বাঘকে বাঘ হতে হয় না, বাঘকে শিকার করার জন্য কিছু শিখতে হয়, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য অনেক কিছু শিখতে হয়। সেই শিক্ষাটা আমরা প্রত্যেকে পাই, সেই শিক্ষাটা আমরা প্রকৃতি থেকে পাই, কেমন সেই শিক্ষাটা আমরা পরিবার থেকে পাই, সেই শিক্ষাটা আমরা প্রতিষ্ঠান থেকে পাই, সেই শিক্ষাটা আমরা আমাদের আশেপাশের সকল পরিবেশ থেকে পাই, তাই না? শিক্ষা ওই যে বিশ্ব যারা পাঠশালার সবার আমি ছাত্র, আসলে তো আমরা সবারই ছাত্র, প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে শিখি। এই যে তোমরা এখানে সুন্দর করে বসছো, একটা রেজিমেন্টেড ওয়েতে সবাই কাতার হয়ে বসছো, কেমন এখান থেকে তো অনেক কিছু শেখার আছে। এখানে যদি তোমরা বিশৃঙ্খলভাবে বসতা, আমার কথার সঙ্গে যদি কথা বলতাম, তাহলে এখানে আমরা একটা বিশৃঙ্খলা পেতাম। সেটা কি এখানে আছে? নাই। সেখান থেকে আমি শিখছি এই ধরনের একটা আয়োজনে এই ধরনের শৃঙ্খলা প্রয়োজন। এইগুলো সব কিছুর জন্য আমাদের শিক্ষা দরকার। আমরা শিক্ষাটা এক জায়গায় বন্দি করে ফেলেছি। আমাদের বাবা মা, আমাদের অভিভাবক সবাই কি মনে করছে তার প্রতিষ্ঠান থেকে সেই শিক্ষা পাবে, এর বাইরে আর কিছু দরকার নেই। এটার সাথে কি তোমরা একমত? তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে করেছো, শিক্ষা প্রতিষ্ঠানে বেতন দিচ্ছ, তোমার বাবা মা, আমার বাবা মা বা আমি আমার সন্তানের জন্য মনে করছি যে সব শিক্ষা এখান থেকে চলে আসবে, আর কিছু দরকার নাই, দরজা জানলা বন্ধ করে। ফুটবল খেলার দরকার নাই, বাঁশি বাজানোর দরকার নাই, ক্রিকেট খেলার দরকার নাই, ক্রিকেট দেখার দরকার নাই, একটা ভালো সিনেমা দেখারও দরকার নেই। বাবা মা কি বলছে? পড়ো 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 পড়ো, কি পড়ো? টেক্সট বুক পড়ো, গাইড বই পড়ো। গাইড বই দরকার হলে তোকে আরো 5টা কিনে দেবো। তাই তুই বিকালবেলায় কই যাস, দরকার নাই খেলতে যাওয়ার। ওই সময় কোচিং সেন্টার কোনটা খোলা আছে দেখ, ওখানে ভর্তি হ, টাকা যত লাগে আমি দিই। এই যে মেন্টালিটি, এটা কেন চলে আসছে? অর্থাৎ মনে করতেছে এগুলা দিয়ে শিক্ষাটা পোক্ত হবে, বিদ্যাটা পোক্ত হবে। কিন্তু এগুলা দিয়ে বিদ্যাটা পোক্ত হচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু কি হচ্ছে না? মানুষ হচ্ছে না। আমি এমনও জানি একটা ছেলে ভালো বাঁশি বাজাতো, সে যখন ক্লাস 8 উঠেছে, তার জিএসসি পরীক্ষা, বাবা এসে বলে যে এই বাবা এখন থেকে আর বাঁশি বাজিস না, তোর জিপিএ 5 মিস করা যাবে না, তোর রেজাল্ট খারাপ করা যাবে না। মা এসে বলে যে এত বুঝে লাভ কি, যে বাঁশিয়ে ফেলি দাও না, বাঁশি আর না পরে বাজাতে পারিব, ঠিক না? বাঁশি ফেলে দিল। তারপরে কি হলো, সে জিএসসি পাস করলো। তারপরে কি হলো, যখন 9 উঠলো, বলে যে তো ভালো পাস করছে, এই তুই সায়েন্স লো এখন, হ্যাঁ সায়েন্স নিল। তার বলে যে খবরদার এখন গান টানো ছাড়ি দিল, ফুটবল মাঠ এখন দরকার নাই। আস্তে আস্তে কি হয়ে গেল, সেই ছেলে বন্দি হয়ে গেল। বন্দি হয়ে যাওয়ার পর তখন সে শুধু পড়ার মধ্যে ঢুকে গেল। তারপরে সে ইন্টারমিডিয়েট পাস করলো, সে সবগুলোতে জিপিএ 5 পেলো, সে ঢাকা মেডিকেলে চান্স পেলো। কিন্তু তার যে বাঁশি, সেই বাঁশি এতদিনে জং ধরে গেছে, তার এখন আর বাঁশি বাজাতে ইচ্ছে করে না, তার এখন আর গান গাইতে ইচ্ছে করে না। সে আস্তে আস্তে সেই দিকে পড়ছে, আস্তে আস্তে তার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। কেন? কারণ তার চিন্তা শক্তিটা কি হয়ে গেছে, চিন্তা শক্তিটা মানে চলে গেছে। আগে দেখ চিন্তা করতে পারতো, এখন আর চিন্তা করতে পারে না। সে শুধু খ্যাতির পিছনে, মোহর পিছনে, পেশার পিছনে ছুটতেছে। মানুষ হওয়ার চিন্তাটা চলে গেছে। তখন সে ফ্রাস্ট্রেটেড হয়, তখন সে অ্যাডিক্টেড হয়, কেমন? এবং আমরা কত ছেলে মেয়েকে দেখি ডিপ্রেশনে ভোগে, এবং সে গিয়ে এক সময় তার জীবন থেকে হারিয়ে যায়, সে জীবন নিজেকে নিজে হত্যা করে। আজকে দেখলাম এই যে কক্সবাজারে বেড়াতে গিয়ে একটা ছেলে তার নিজেকে নিজে বিলীন করে দিয়ে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো হওয়ার পিছনে একটাই কারণ, যে আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া যদি হয় যে আমরা মানুষ হব,
তাহলে আমরা জীবন থেকে হারিয়ে যাব না। আর আমাদের যদি চাওয়া হয় আমরা শুধুমাত্র কী হব, পেশাজীবী হব, আমরা ব্যারিস্টার হবো, আমরা ডাক্তার হবো, আমরা ইঞ্জিনিয়ার হবো, আমরা মানুষ হব না। তাহলে আমি হব ঘুষখোর, আমি হব খুনি, আমি হব বাটপার, আমি হব ঠকবাজ। আর যদি মানুষ হই, আমি ডাক্তার হলে ভালো ডাক্তার হব, মানব দরদি ডাক্তার হব। আমি ইঞ্জিনিয়ার হলে আমি মানব দরদি ইঞ্জিনিয়ার হব, আমি ঘুষমুক্ত ইঞ্জিনিয়ার হব। আমি ব্যারিস্টার হলে আমি খুনির পক্ষে তখন আইন পরিচালনা করব না। কথাগুলো কি ঠিক? তাহলে এই যে এই স্বপ্ন, মানুষ হওয়ার স্বপ্ন, এই স্বপ্ন একদিন অনেকেই দেখেছেন। আব্দুল্লাহ আবু সাইদ সেটাকে দেখে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে সেটাকে কী করেছেন, কার্যে পরিণত করেছেন। একসময় তখন দেখলো উনি বাংলাদেশের সবচেয়ে বড় একটা পাঠাগার তৈরি করলেন বিশ্ব সাহিত্য বাংলা মোটরে। দেখে যে এখানে প্রথমে খুব কম মানুষ যে ঢাকা কলেজে শুরু করেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, অল্প কয়জন, এখন তো লক্ষ লক্ষ পাঠক আমাদের। যখন শুরু করেছেন, পরে দেখে যে এই বিশাল লাইব্রেরিতে মানুষ আসে না। তখন আব্দুল্লাহ বাসী চিন্তা করলেন যে না, মানুষ তো বইয়ের কাছে আসছে না, মানুষ নানানভাবে ব্যস্ত, বই পড়ার জন্য সময় পাচ্ছে না। তাহলে কি করা যায়, বইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কীভাবে। অর্থাৎ আমাদের যেমন গ্রামীণ ব্যাংক যেভাবে একটা ব্যাংকিং সিস্টেম চালু করেছে, যে ব্যাংকে না এসে সে তার জায়গা থেকে ঋণটা পাবে, এটাও আব্দুল্লাহ বাসী চিন্তা করলো না, সে তার ঘরে বসে বই পাবে, সে যেখানে পড়ে সেখানে বই পাবে। এইভাবে স্কুল কলেজে কি করলো, বিভিন্ন স্কুল কলেজে এই বই পড়ার ব্যবস্থা চালু করে দিল। দেখবে আমিও স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, সেখানে কিন্তু লাইব্রেরি আছে। আমি একদিন মহসিন কলেজের লাইব্রেরিতে উঠলাম পর্তুগিজ ভবনে, দেখি যে শেলফের ভিতরে একটা সাপ বসে আছে, এরকম করে তাকাচ্ছিলাম সাপটা। কারণ পর্তুগিজ মহসিন কলেজে এখানে কেউ আছো? আমি মহসিন কলেজের শিক্ষক ছিলাম, সেখানে পর্তুগিজ ভবন এখনও আছে। সেই পর্তুগিজ ভবন সাপের বাসা ছিল, সেখানে বিশাল লাইব্রেরি ছিল, কিন্তু সেই লাইব্রেরিতে কেউ যেত না, বা স্টুডেন্টের আগ্রহ নেই। যেতে যেতে সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছে, আবার ঢুকলে সাপের ভয়। হ্যাঁ, আর সাপের ভয় যেখানেও নাই, সেখানে ধুলাবালি, বইটা নিল, ডাস্ট অ্যালার্জি হয়ে গেল। আব্দুল্লাহ বাসী কি রাখলো যে না, এই বইটাকে আরও কীভাবে ইজি করে দেওয়া যায়। তখন উনি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই পাঠ্যক্রম চালু করলেন, বই পড়া। বলে যে শুধু বই পড়ালে হবে না, তাদেরকে একটু ইনসেন্টিভ দিতে হবে। আব্দুল্লাহ বাসী চিন্তা করলেন যে বই পড়বে, বই পড়ে ওর ভিতরে স্বপ্ন জাগবে, যেটা অনেক কঠিন জিনিস। বরং তাকে আমরা আরেকটা কাজ করি, এই যে বেশি বই পড়বে তাকে আমরা পুরস্কৃত করি, পুরস্কার দেওয়ার একটা সিস্টেম চালু করি। আমি যখন 97 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রামে চালু করেছি, আমাদের 6টা স্কুলে আমি তখন পেয়েছিলাম 6টা স্কুল, 6টা স্কুলে লিমিটেড আমাদের কি পাঠক। এটা এখন আমাদের কত? 57। আমরা সেঞ্চুরির কথা এখন 97টা স্কুলে আমরা পৌঁছে গেছি, এবং 97টা স্কুলে আমরা নিয়মিত বই পড়াই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। এবং আমরা তখন পুরস্কার দিতাম ম্যাক্সিমাম 200, 300, 500 জনকে। এখন আমরা 7,000, 6,000, 5,000 এরকম পুরস্কার দিই। সিটি কর্পোরেশন আমাদেরকে সেখানে সহযোগিতা করে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটা, এবং খুবই সুশৃঙ্খল, এবং সেখানে সব স্কুল আসে, যারা পুরস্কার পায়, শিক্ষকরা আসে, সেখানে একটা স্বপ্ন তৈরি হয়। এবং আমরা লাস্ট 6 ফেব্রুয়ারি 2020 সালে আমরা পুরস্কার বিতরণ করেছিলাম, এবং তারপর পরেই করোনার জন্য সব কিছু বন্ধ হয়ে গেছিল। তা আমরা এই যে আবার নতুন করে স্কুলগুলোতে আমাদের যে বন্ধ হয়ে যাওয়া কাজটা, 2 বছর সব বন্ধ হয়ে গেছিলো পরীক্ষা থেকে শুরু করে, আমরা আবার নতুন করে সেখানে এই স্কুলগুলোতে কার্যক্রম শুরু করতে চাচ্ছি। এই কার্যক্রম শুরু করার জন্য আমাদের কিছু জনবল দরকার, হ্যাঁ, যেটাকে আমরা বলি ম্যান পাওয়ার। কারণ কাজটা তো স্কুলে গিয়ে একজনকে ইনিশিয়েট করতে হবে বই পড়ানোর জন্য, সদস্য সংগ্রহ করতে হবে, বইগুলো সপ্তাহে দিতে হবে, আবার নিয়ে আসতে হবে। কারণ কাজগুলো আমরা কীভাবে করব? বিশ্ব সাহিত্য কেন্দ্র কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়, বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমি যেখানে আসছি, আমি কি কোনো বেতন পাচ্ছি? আমি বেতন পাচ্ছি না। আমি মনে করছি কি, আমার এই যে পেশা, আমাকে যে সরকারি একটা কাজে নিয়োজিত করেছে, এটা তো এটার জন্য আমি বেতন পাচ্ছি। এর বাইরে জনগণ জন্য আমি কি কাজ করতে পারি, সেই কাজ করার জন্য আমি এখানে এসেছি। এবং তোমরা যদি বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও, সেখানে যদি তোমরা অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু ওরা একটা জিনিসকে মার্কিং করে, কোন জিনিসটা তুমি কী ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করেছো, কোন ক্লাবে কাজ করেছো বিনা পয়সায়,
হ্যাঁ, তুমি গরিবের জন্য কি করেছো, তুমি পথচারীদের জন্য কি করেছো, তুমি প্রতিবন্ধীদের জন্য কি করেছো, তুমি সকল মানুষের জন্য কি করেছো, এগুলোর জন্য পয়েন্ট আছে। এটাই হচ্ছে যে ইনসেন্টিভ। আমরা তোমাদেরকে কোনো টাকা দেবো না, কিছু দেবো না, কিন্তু আমরা তোমাদেরকে কী দেবো, আমি তোমাদেরকে সেবা করার একটা অনেক বড় অ্যাভিনিউ তৈরি করে দেবো। তুমি হয়তো সেবা করতে চাচ্ছ, কিন্তু তোমার পক্ষে একাকি সেই সেবা করা সম্ভব না। কিন্তু তুমি যখন একটা মহাসড়ক উঠবে, সেই মহাসড়কে তোমার অনেকগুলো লজিস্টিক থাকবে, তুমি তোমাকে বিলিয়ে দিতে পারবে, তুমি সেবা করতে পারবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেক বড় একটা অ্যাভিনিউ, অনেক বড় একটা রাস্তা। সেই রাস্তায় ওঠার জন্য আমন্ত্রণ জানানোর জন্য তোমাদের কাছে এক হচ্ছে তোমরা আমাদের বইগুলো পড়বে, আর দুই হচ্ছে আমাদের যে কর্মসূচিটা চালাই আমরা, সেটার জন্য আমাদের কিছু জনবল আছে আগে থেকে, আরও কিছু নতুন জনবলকে আমরা সেটার সাথে কী করতে চাই, সম্পৃক্ত করতে চাই। আমি তোমাদেরকে দাওয়াত দিতে আসছি সেটাতে সম্পৃক্ত হওয়ার জন্য। হ্যাঁ, তবে এই একটা কথা আছে, কথাটা কি, যেই কাজের কোনো মূল্য দেওয়া হয় না, সেই কাজে মানুষ একসঙ্গে উৎসাহ হারিয়ে যায়। তোমরা হয়তো আজকে আমার কথা শুনে অনেক বললো স্যার আমিও করবো 3 দিন পর একটু পেট কামড়ানো শুরু হবে, ওই কিরে নিজের পয়সা দিয়ে কাজটা করতে দিই, কী দরকার, তোমাকে আরও 5 দিন বুদ্ধি দিবে, তারপরে 3 দিন পর তোমার পেট কামড়াবে, বলে স্যার আমার তো মায়ের অসুখ, স্যার আমি কাজটা করতে পারবো না। ওরকম আমার কথা লাগে, যারা কাজ করবে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কমিটমেন্ট থাকতে হবে যে আমি এই কাজটা করব, এই বছর আমি কাজটা শুরু করেছি, এই বছর কাজটা আমি শেষ করব। সমস্যা অনেক আছে, মানুষের সমস্যার কোনো শেষ নেই, কেমন, কিন্তু এই অজুহাত আমরা অনেক দেখাতে পারি, কিন্তু কাজ থেমে থাকতে হবে, কাজটাও না কেউ এগিয়ে নেবে। হ্যাঁ, তা আমরা আশা করব তোমরা তোমাদের মতো করো। আমরা আমাদের বিভিন্ন স্কুল আছে, যে স্কুলগুলোতে আমাদের সংগঠন নাই, সেখানে আমরা তোমাদেরকে এই যে নিয়মিত কার্যক্রম সেটার সাথে সংযুক্ত করতে চাই। এবং আমরা আরেকটা জিনিস বলি যে একটা চ্যালেঞ্জ আমাদেরকে, একসময় মনে করা হয়েছিল যে বই বিলুপ্ত হয়ে যাবে, বই নামের আর কিছু থাকবে না। কেন মনে করা হয়েছিল বলো তো? কারণ পেপার বুকস থাকবে না, সব ইন্টারনেটে চলে আসছে। আসলে কি পেপার বুকস বিলুপ্ত হয়ে গেছে? বিলুপ্ত হয়নি। এবং পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যান বলে, যেমন তোমরা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ পুস্তক বিপণী কেন্দ্র নাম জানো? আমাদের চট্টগ্রামের বাতিঘর। হ্যাঁ, চট্টগ্রাম এখানে লিফট দিয়েছে, এবং চট্টগ্রামের বাতিঘরের যিনি আছেন দীপঙ্কর, তিনি কিন্তু আমাদের মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এক, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকেই তার যাত্রা শুরু। এই স্বপ্নটা আস্তে আস্তে তৈরি হয়েছে। সেই প্রতিনিয়ত আমরা যদি সেটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করাই, আমরা দেখি যে বাতিঘরের বই বিক্রি প্রতিনিয়ত বাড়ছে, প্রতিনিয়তই বাতিঘরের বই বিক্রি বাড়ছে। তাহলে যদি এরকম হতো কমছে, তাহলে আমরা বুঝতাম যে বই হারিয়ে যাচ্ছে, কমছে না। এবং যখন করোনার সময়, যখন সব কিছু অনলাইন হয়ে গেছে, তখন মানুষ ঘর থেকে বের হতে পারে না, যখন লকডাউন, তখন দেখা গেছে যদি ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ মানুষ ঘরে বসে বসে যখন দিন আর রাত্রির পার্থক্য আমরা ভুলে গেছি, অনলাইন আমরা অর্ডার করতেছি, বই চলে আসতেছি, বই পড়ছি। তাহলে বই যে হারিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ, সেটাকে কিন্তু বাঁচানোর পিছনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা বিরাট ভূমিকা আছে। আজকে স্কুলের স্টুডেন্টদের আমরা যে বই পড়াচ্ছি, আমরা যদি এই বইটা না পড়াতাম, তাহলে হয়তো দেখছি যে ওই স্টুডেন্ট বই পড়তো, এবং একটা বই পড়তে গিয়ে হয়তো দেখা গেল যে ওই বই পড়ার কারণে সেই স্টুডেন্টের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, মূল্যবোধ পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে। একটা বইয়ের একটা লাইন মানুষকে বদলে দিত। তাহলে এই যে ইন্টারনেটের যুগে বই হারিয়ে যাবে, এইটাকে মিথ্যা প্রমাণিত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, তার মধ্যে অন্যতম। বই এখনো বেঁচে আছে, বেঁচে থাকবে, এবং বই আমাদের মাধ্যমেই বেঁচে থাকবে। বলো আমার সাথে সাথে, বই আমাদের মাধ্যমেই বেঁচে থাকবে, বই আমাদের মাধ্যমেই বেঁচে থাকবে। বইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্নকে জাগিয়ে দিয়ে এগিয়ে নেব। ধন্যবাদ সবাই।